হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ থেকে আমরা ক্লাস 10 এর সেকেন্ড টার্মের ক্লাস স্টার্ট করব। সেকেন্ড টার্মে তোমাদের অনেক ইন্টারেস্টিং টপিক আর ইম্পর্টেন্ট টপিক আছে। তার মধ্যে একটা হচ্ছে তাপের ঘটনা। এই টপিকটা যতটা ইন্টারেস্টিং আর ততটাই ছোট, তাই জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ছোট হলেও এর থেকে 6 নম্বরের কোশ্চেন তোমাদের আসবে, তাই ইজি, ছোট, ইন্টারেস্টিং, খুবই ইজিলি এটা তোমাদের হয়ে যাবে। এই এই ক্লাসে, এই চ্যাপ্টারে তোমাদের দুটো ক্লাস হবে, দেন তোমাদের কোয়েশ্চেন আনসার করাবো, তাই পুরো কমপ্লিট হয়ে যাবে, কোনো ক্লাস তোমরা মিস করবে না। চলো তাহলে শুরু করা যাক। তাপের ঘটনা বা থার্মাল ফেনোমেনা, এটার দুটো পার্ট আছে। একটা হচ্ছে তাপের প্রসারণ আর একটা হচ্ছে তাপের পরিবহন। প্রসারণে আমরা কি দেখবো? প্রসারণে দেখবো তাপ দেওয়ার ফলে কোনো জিনিসের আকার বা আয়তন কিভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য এই কথাটা এসছে প্রসারণ। আর পরিবহনে কি দেখবো? তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় কিরকম ভাবে যায়। ঠিক আছে, এই দুটো টপিক তোমাদের আছে। এখান থেকে তোমাদের কিরকম টাইপের কোয়েশ্চেন আসবে? একটা এমসিকিউ আসবে, এক নম্বরে দুটো কোয়েশ্চেন আসবে তোমাদের শর্ট কোয়েশ্চেন, আর একটা লং কোয়েশ্চেন 3 নম্বরে আসবে। টোটাল তাহলে 6 নম্বর। ঠিক আছে, চলো তাহলে আজকে হচ্ছে তাপের প্রসারণ স্টার্ট করা যাক। তাপের প্রসারণ যেরকম বললাম যে তাপ দিলে কোনো জিনিসের আকার বা আয়তন বাড়ে। এই ইমেজটাতে কি দেখতে পাচ্ছ? যখন নর্মাল অবস্থায় ছিল এই জলটা, তখন কি এইটুকু আয়তন ছিল। যেই আমি উষ্ণতা দিতে শুরু করলাম, মানে উষ্ণতা বাড়াতে শুরু করলাম, তাপ দিতে শুরু করলাম, তখন কি হলো? ধীরে ধীরে জলের আয়তন দেখো বাড়ছে। ভর কিন্তু সেম আছে, এই সবকটা ইমেজে জলের ভর সেম আছে, কিন্তু আয়তন বাড়ছে, এক্সপ্যানশন হচ্ছে। এক্সপ্যানশন কথার মানে হচ্ছে প্রসারণ। এই এক্সপ্যান্ড হওয়ার জন্য যে এক্সপ্যানশন হচ্ছে তাকে বলা হয় তাপের প্রসারণ। এবার আরো যখন উষ্ণতা বাড়াচ্ছি, তত আরো বেশি প্রসারিত হচ্ছে, আর ফাইনালি জল যখন খুব বয়েল হয়ে যাচ্ছে তখন উপচে পড়ে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে তাপের প্রসারণ। এটা মানে তোমরা যে কোনো অনেক জায়গায় তোমরা দেখতে পাবে। আমি যখন এক্সাম্পল গুলো দেবো তখন বুঝতে পারবে যে আর কোথায় কোথায় তোমরা দেখতে পাও। প্লাস আরেকটা জিনিস খেয়াল করো, এখানে থার্মোমিটারে কি হচ্ছে, পারদ প্রথমে যখন 70 ডিগ্রি টেম্পারেচারে ছিল তখন ওর হাইটটা কম ছিল, দেন পারদের হাইট বাড়লো, তারপরে 180 ডিগ্রি টেম্পারেচারে, ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আরো বেড়ে গেল। এইখানে পারদেরও দেখতে পাচ্ছ আয়তন বাড়ছে। তো সেম জিনিস সব জায়গায় লক্ষ্য করা যায়, কঠিন হোক, তরল হোক, বা গ্যাসীয় পদার্থ হোক, সবকিছুরই তাপের ফলে প্রসারণ হয়। ঠিক আছে, এবার কঠিনের ক্ষেত্রে কোথায় কিরকম ভাবে প্রসারণ হয়? একটা মানে খুব কমন এক্সাম্পল যেটা ছোটবেলায় তোমরা পড়েছো, সেটা হচ্ছে কি ট্রেনের লাইন। ট্রেনের ট্র্যাক গুলোর কি মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটা কেন রাখা হয়? যে গরমকালে অনেক গরম হয়ে যায়, আর যে কোনো ধাতু কি সব থেকে বেশি প্রসারিত হয়। তাই জন্য কি হয়, যখন যদি এই ফাঁকা এই যে গ্যাপটা যদি আমরা না রাখতাম, এই গ্যাপটা যদি আমরা না রাখতাম, তাহলে কি হতো? গরমকালে প্রসারিত হচ্ছে আর এরকম ভাবে বেঁকে যেত। তো বেঁকে গেলে কি হতো? অ্যাক্সিডেন্ট হতো। ওই জন্য আমাদের কি করতে হবে? এই ফাঁকা গ্যাপ রাখতে হবে, যাতে যেটুকু প্রসারিত হচ্ছে ওইটুকু প্রসারিত হওয়ার জন্য যাতে জায়গা থাকে। এই গ্যাপটা রাখার জন্যই ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচি। এই টাইপের থার্মাল এক্সপ্যানশনের জন্য যে ট্রেন অ্যাক্সিডেন্ট হতো সেটা হয় না। তাহলে বুঝতে পারছো থার্মাল এক্সপ্যানশন বা তাপের প্রসারণ জানাটা কতটা জরুরি। এখানে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারতো যদি আমরা এই সম্পর্কে না জানতাম। সেম আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, সেটা হচ্ছে কি কাচের গ্লাস বা কাপ বা যে কোনো কাচের বোল, যেগুলো পাতলা কাচের গ্লাস বা কাপ এইসব টাইপের হয়, সেগুলো কি হয়, যখন এই জল ঢালি, খুব গরম যদি কিছু হয়, টেস্ট টিউব বা এইগুলো যখন তোমরা 11-12 করবে তখন দেখবে অনেকেই টেস্ট টিউব ফাটায় যখন গরম করছে বা কিছু গরম কিছু ঢালছে টেস্ট টিউবে। তো সেটা হয় কেন? এই সেম জিনিস, হঠাৎ করে থার্মাল শক লাগার ফলে কি হয়, কাচের বিভিন্ন অংশগুলো এক্সপ্যান্ড করতে থাকে, কিন্তু সবকটা অংশ একই সিমিলার ভাবে এক্সপ্যান্ড করে না, তাই জন্য ব্রেক করে যায়। তো সেটা থেকে
যাতে এরকম জিনিস না হয় আমাদের নর্মাল কাপ বা গ্লাসে। কারণ সবাই কাঁচের গ্লাস বা কাপে আমরা চা বা কিছু গরম কিছু খেয়েছি, তো সেটা কেন ওরকম ফেটে যায় না? কারণ থার্মাল এক্সপ্যানশনের ব্যাপারে আমরা জেনেছি, আর ওই কাঁচটাকে থার্মাল ট্রিটমেন্ট করানো হয়েছে যাতে থার্মাল কাঁচটা সহ্য করতে পারে। ওই জন্য বোরোসিলের কাপ বা এইসব জিনিসগুলো হচ্ছে ভাঙে না। কিন্তু ইউজুয়ালি নর্মাল যদি আহ জিনিস, কাঁচের জিনিস না হয় যেটাতে থার্মাল ট্রিটমেন্ট করা নেই, সেটা হঠাৎ করে গরম জিনিস ঢাললেই ভেঙে যাবে। ঠিক আছে? তাই তাপের প্রসারণ এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। এবার কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়? কঠিন পদার্থের ক্ষেত্রে কিরকম টাইপের থার্মাল এক্সপ্যানশন আমরা দেখতে পাবো? কঠিন পদার্থে কি আছে? আকারও আছে, আবার আয়তনও আছে, যেটা তরল বা গ্যাসীয় পদার্থে নেই। গ্যাসীয় পদার্থে কি? আকার নেই কিন্তু আয়তন আছে। তাই যখন কঠিন পদার্থের প্রসার মানে তাপ তাপ দেওয়া হয় তখন কি হয়? আকারেরও চেঞ্জ হয়, আয়তনেরও চেঞ্জ হয়। কিন্তু তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থের কি হয়? শুধু আয়তন চেঞ্জ হয়। ঠিক আছে? খুব সিম্পল ব্যাপার। এবার দেখো একটা এক্সাম্পল যেরকম দিলাম যে, একটা না দুটো এক্সাম্পল দিলাম যে তাপের প্রসারণ জানার ফলে কি কি লাভ হলো। একটা হচ্ছে এই যে ট্রেনের অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচলাম। দ্বিতীয় হচ্ছে কাঁচের জিনিসকে কি করে থার্মালি প্রুফ করা যাবে, মানে থার্মাল শক থেকে বাঁচানো যাবে সেটা জানলাম। আরেকটা জিনিস আমরা কি জানলাম এর আগে, যে এই সেম সিমিলার জিনিস দিয়ে আমরা আহ থার্মোমিটার বানিয়েছি। মানে পারদ হচ্ছে একটা লিকুইড, সেটা যখন গরম করা হচ্ছে তখন কি হয়? ওর এক্সপ্যানশন, থার্মাল এক্সপ্যানশন বা তাপীয় প্রসারণের জন্য আমরা টেম্পারেচার চেঞ্জটা মাপতে পারি। তাহলে থার্মোমিটারও হচ্ছে এই জিনিসকে কাজে লাগিয়ে বানানো হয়েছে। এবার আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক জায়গায় কাজে লাগানো হয়, সেটা হচ্ছে দ্বিধাতব পাত। দুখানা ধাতু দিয়ে তৈরি পাত। যেমন এখানে দেখতে পাচ্ছ দুটো ধাতু, একটা হচ্ছে ব্রাস, একটা হচ্ছে স্টিল দিয়ে দ্বিধাতব পাত বানানো হয়েছে। এবার কি ব্রাস আর স্টিল বা পিতল আর স্টিল, লোহা, এদের একই টাইপের থার্মাল এক্সপানশন হয় না, মানে তাপীয় প্রসারণ একই নয়। মানে সবাই যে তাপ দিলে, একই তাপ দিলে, ধরলাম যে এদের আমি 50°C তাপ দিলাম, ঠিক আছে? এবার এদের দুজনের যে একই ভাবে প্রসারিত হবে সেটার কোনো মানে নেই। এক একটা ধাতু এক এক রকমের প্রসারিত হয়, কেউ বেশি বড় হয়, কেউ কম বড় হয়। ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে কি হবে? ব্রাশ হচ্ছে বেশি বড় হচ্ছে, এই যে ওপরটা, আর স্টিল হচ্ছে কম বড় হচ্ছে। তাই এরকম ভাবে, তাই জন্য আর্চকে বেঁকে গেল। যদি আমরা হিট দিই তাহলে এই দ্বিধাতব পাত কি হবে? এরকম আর্চে বেঁকে যাবে। এবার আবার উল্টোটা যদি করি, আমি যদি -50°C নিয়ে যাই তাহলে উল্টোটা হবে। তখন কি ব্রাস বা পিতল আরো বেশি ছোট হবে স্টিলের থেকে। ঠিক আছে? তাই এই উল্টো জিনিসটা আমরা যখন ঠান্ডা করছি তখন দেখতে পাচ্ছি। এবার এই জিনিসটা কোথায় কাজে লাগানো হয়? ইস্ত্রি বা কি বলে, ইস্ত্রি বা তোমাদের হচ্ছে স্ট্রেটনার, যে কোনো এরকম যেখানে সেন্সার, থার্মাল সেন্সার ইউজ করা হয়েছে, সেই সব জায়গায় হচ্ছে তোমাদের এই দ্বিধাতব পাত ইউজ করা হয়। কিরকম ভাবে? যখন এটা দেখতে পাচ্ছ, যখন নর্মাল টেম্পারেচারে আছে তখন এটা স্ট্রেট লাইনে আছে। এবার ধরো ইস্ত্রির ক্ষেত্রে কি হলো, একটা পার্টিকুলার টেম্পারেচার, ধরো 300°C, বেশি বলে ফেলছি, তখন 100°C যখন গেছে তখন ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ইউজুয়ালি এখন মডার্ন ডে স্টিল ইস্ত্রি যখন আমরা করি, আয়রন যখন করি, তখন কি দেখি? ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। অটোমেটিক্যালি কিরকম ভাবে বন্ধ হয়? একটা থার্মাল সেন্সার লাগানো রয়েছে, ওই সেন্সারটাই হচ্ছে দ্বিধাতব পাত। তো কিভাবে সেন্সারটা কাজ করে? এই দ্বিধাতব পাতটা ধরো এরকম ভাবে লাগানো আছে ইলেকট্রিক সার্কিটে। এবার এটা সুইচ হিসেবে কাজ করে। যখন 100° ধরো টেম্পারেচার পৌঁছে গেছে তখন আমি চাইছি এই সুইচটা বন্ধ হয়ে যাবে। এবার তখন কি হয়? এই দ্বিধাতব পাত লাগালে কি হয়? একটা পার্টিকুলার টেম্পারেচারের পরে বেঁকতে শুরু করে। এবার যেই বেঁকতে শুরু করে সেই কি হয়? আলটিমেটলি এই ইলেকট্রিক্যাল কানেকশনটা কেটে যায়। ঠিক আছে? এটা কেটে গেল, তখন তাহলে কি? এটা আর বদ্ধ বর্তনী রইলো না, মুক্ত বর্তনী হয়ে গেল। তাই কারেন্ট ফ্লো আর করবে না, তাই আর তাপও বাড়বে না।
ঠিক আছে, তাহলে 100°C কনস্ট্যান্ট থেকে যাবে। এবার ধীরে 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 কি হবে, টেম্পারেচারটা 100 থেকে যেই নামবে সেই আবার এটা সোজা হয়ে যাবে, সোজা যেই হয়ে যাবে সেই কি আবার কানেকশন কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার আবার ইলেকট্রিক্যাল ফ্লো হবে, আবার তাপ বাড়তে শুরু করবে, আবার 100° হবে, আবার কেটে যাবে। তো এইভাবে হচ্ছে সেন্সার, থার্মাল সেন্সার কাজ করে। থার্মাল সেন্সারে কি লাগানো হয়, এই দ্বিধাতব পাত লাগানো হয়। তো বুঝতেই পারছো তাপের প্রসারণ করাটা কতটা ইম্পর্টেন্ট। এবার এই প্রসারণ হওয়ার জন্য, যে প্রসারিত হচ্ছে আমি বললাম বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন ভাবে একজন বেশি হতে পারে, একজন কম হতে পারে। তো এটা হচ্ছে এই মেটালের বা যে কোনো জিনিসের পার্টিকুলার ধর্ম, সেই ধর্ম, এই ধর্মটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। লোহার ধর্মই হচ্ছে ও একটা পার্টিকুলার ভাবেও বাড়বে, বা পিতলের একটা ধর্ম, সেটা ওই ধর্মতেই থাকবে, ওটা আমরা চেঞ্জ করতে পারবো না যদি না ওর আমি মেটেরিয়ালটাকেই চেঞ্জ করি। ঠিক আছে, সেই ধর্মটাকে কি বলা হয়, প্রসারণ গুণাঙ্ক, তাপের প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে ওদের মূল একটা ধর্ম। এবার কঠিনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে আকারও চেঞ্জ হতে পারে, আয়তনও চেঞ্জ হতে পারে। তাই জন্য কঠিনের ক্ষেত্রে আমরা 3 ধরনের গুণাঙ্ক, তাপের প্রসারণ গুণাঙ্ক দেখতে পাবো। একটা কি রৈখিক প্রসারণ গুণাঙ্ক, এটা কার জন্য, এটা হচ্ছে লম্বা কোনো একটা তার বা রড আছে যাদের দৈর্ঘ্যটাই ইম্পর্টেন্ট, প্রস্থ দৈর্ঘ্যটাই ইম্পর্টেন্ট ক্ষেত্র বা আয়তনের থেকে। এইসব জিনিসের জন্য রৈখিক প্রসারণ গুণাঙ্ক ইম্পর্টেন্ট। এবার ধরো এটা কি জিনিস সেটা দেখি। ধরো θ1 টেম্পারেচারে L1 দৈর্ঘ্যের একটা লোহার রড বা তার রয়েছে। ঠিক আছে, এবার আমি একে উত্তপ্ত করলাম কততে, θ2 টেম্পারেচারে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার কি হবে, ও একটু বাড়বে, প্রসারিত হবে। তো এখন ওর দৈর্ঘ্য হচ্ছে L2। ঠিক আছে, এবার তাহলে টেম্পারেচারের চেঞ্জ কত হলো, θ2 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস। এত টেম্পারেচারের চেঞ্জে আমাদের দৈর্ঘ্যের কতটা চেঞ্জ হয়, L2 মাইনাস L1। তাহলে 1°C কত চেঞ্জ হবে, L2 মাইনাস L1 বাই θ2 মাইনাস θ1। এবার এটা কিসের জন্য চেঞ্জ হচ্ছে, L1 দৈর্ঘ্যে এইটুকু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এবার এটাই যদি আমি একক দৈর্ঘ্যে চেঞ্জটা বের করি, তাহলে আমরা কিরম ভাবে বের করবো, একক দৈর্ঘ্যে চেঞ্জ বের করতে গেলেই যে কোনো কিছু একক লিখছি মানে সেই জিনিসটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে L1 দিয়ে এই যে পুরো জিনিসটাকে আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের একক দৈর্ঘ্যে 1°C উষ্ণতা যদি আমরা বাড়াই, তাহলে তাপের রৈখিক প্রসারণ এটা। ঠিক আছে, এই জিনিসটাকেই বলা হয় রৈখিক প্রসারণ গুণাঙ্ক। রৈখিক প্রসারণ গুণাঙ্ক, এটাকে কি দিয়ে লেখা হয়, আলফা দিয়ে। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল টু কি, L2 বাই L1 বাই L1 θ2 মাইনাস θ1। এবার আমরা এইটাকে একটু ভালো করে গুছিয়ে লিখি, কেন এবার বুঝতে পারবে কেন গুছিয়ে লিখছি। এটা এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। কি পেলাম, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 θ2 মাইনাস θ1। এটাকে গুণ করে দিই, আলফা L1 θ2 মাইনাস θ1 ইকুয়াল টু L2 মাইনাস L1। এবার আমরা L2 টা বের করতে চাইছি, তাহলে কি হয়ে যাবে, L1 প্লাস আলফা L1 θ2 মাইনাস θ1। তাহলে L1 কমন, 1 প্লাস আলফা θ2 মাইনাস θ1। ঠিক আছে, এইটা এরম ভাবে লেখার কারণ কি, এই L2 টা হচ্ছে θ2 উষ্ণতায় নিয়ে গেলে ওর দৈর্ঘ্য কত। যদি কোশ্চেনে এরকম আসে যে যদি ধরো প্রথমে এই রডটা 40°C টেম্পারেচারে ছিল, তারপর ওকে গরম করার পরে 60°C টেম্পারেচারে নিয়ে যাওয়া হলো, তো ওর দৈর্ঘ্য ধরো 10 সেন্টিমিটার ছিল, গরম করার পরে ওর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। তাহলে কত হবে ওর দৈর্ঘ্য, L2। এটা বের করার জন্য এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। আর আলফাটা আমরা বললাম যে
আলফাটা কি রৈখিক প্রসারণ গুণাঙ্ক, এটা তোমাদের কোশ্চেনে দিয়েই দেবে, তো এগুলো পুট করলেই তোমরা L2 টা বের করে নিতে পারবে, তাই জন্য এই ফর্মুলায় লেখা হলো, ঠিক আছে। এবার আলফাটা কি বললাম, বিভিন্ন ধাতুর জন্য বিভিন্ন হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওদের ধাতুটার হচ্ছে, ধাতু বা যে কোনো জিনিসের হচ্ছে একটা ধর্ম, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট কি, ক্ষেত্রফলের জন্য। এবার দৈর্ঘ্য চেঞ্জ হলে এবার ক্ষেত্রফল, ধরো এবার একটা এরকম ডিস্ক টাইপের রয়েছে, লোহার একটা ডিস্ক, ঠিক আছে, যার ক্ষেত্রফলটাই বেশি ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রফল আমি ধরলাম θ1 টেম্পারেচারে রাখা আছে, ক্ষেত্রফল হচ্ছে A1। এবার যখন আমি টেম্পারেচারটাকে θ2 করলাম, ওর ক্ষেত্রফল কি হলো, একটু বড় হয়ে A2 হয়ে গেল। তাহলে এবার সিমিলার জিনিস আমরা করব, θ2 মাইনাস θ1 টেম্পারেচারে A2 মাইনাস A1 চেঞ্জ হলো ক্ষেত্রফলের, তাহলে 1°C কত চেঞ্জ হলো। এবার আমরা করব একক ক্ষেত্রফলে কত চেঞ্জ হলো, তাহলে A2 মাইনাস A1, একক যেই বলেছি তার মানে A1 দিয়ে ভাগ হয়ে গেল θ2 মাইনাস θ1। এটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সেটাকে আমরা কি দিয়ে লিখি, বিটা দিয়ে। আগেরটা আলফা দিয়েছিল, এটাকে বিটা দিয়ে। এবার সিমিলারলি আমরা যদি এই জিনিসটাকে আবার গুণ যোগ বিয়োগ করি আর সাজাই, তাহলে আমরা কি পাবো, A2 ইকুয়াল টু A1 ইন্টু 1 প্লাস বিটা θ2 মাইনাস θ1। সিমিলার ফর্মুলা, একই ফর্মুলা, শুধু এখানে ক্ষেত্রফল আর এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বাকি সেম, ঠিক আছে। এবার সিমিলারলি আরেকটা কি পাবো, এবার ধরো ঘনক রয়েছে মানে আয়তন, আয়তনও সেম জিনিস, θ1 টেম্পারেচারে এর আয়তন ধরো V1 আর θ2 টেম্পারেচারে V2, তাহলে আমরা সিমিলার জিনিস কি পাবো, আয়তন প্রসারণ গুণাঙ্ক V1 মাইনাস V2 বাই θ1 মাইনাস θ2, একক আয়তনে আমাদের বের করার জন্য V1 দিয়ে ভাগ, এটাই হবে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, গামা দিয়ে আমরা লিখি, তাহলে গামা ইকুয়াল টু এটা। সিমিলার ফর্মুলা আমরা পাবো V1 1 প্লাস গামা θ1 মাইনাস θ2, ঠিক আছে। এবার এই সব কটারই সংজ্ঞা রয়েছে, কিরকম টাইপের সংজ্ঞা হবে, সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই, কিরকম টাইপের সংজ্ঞা হবে এইটা দেখলেই তোমরা বুঝে যাবে। কি হচ্ছে এখানে আমরা কি 1°C আমরা চেঞ্জটাকে দেখছি, তাহলে 1° একক, ধরো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের জন্য একক ক্ষেত্রফলে 1°C কোনো লোহার ডিস্কের যদি ক্ষেত্র প্রসারণ যেটা হবে সেটাকেই আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এর জন্য কি বলবো, 1°C একক দৈর্ঘ্যে যে রৈখিক প্রসারণ দেখা যায় সেটাকেই বলবো রৈখিক প্রসারণ গুণাঙ্ক। সিমিলারলি এই তিনটে জিনিস দেখা গেল। এবার তিনটে আমরা পেলাম, আলফা, বিটা আর গামা, এই তিনটে হচ্ছে রৈখিক ক্ষেত্র আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়াল টু 1 ইস টু 2 ইস টু 3, বা এটাকে আবার কিরকম ভাবে লিখতে পারি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তার মানে রিলেশন কি একে অপরের সাথে, বিটা মানে 2 ইন্টু আলফা মানে বিটা আলফার দুগুণ, গামা মানে 3 ইন্টু আলফা মানে গামা আলফার 3 গুণ। মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি তোমার কারো রৈখিক গুণাঙ্ক দিয়ে দেয়, বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, তাহলে কি হবে, তার 3 গুণ হবে অ্যান্সার, ঠিক আছে। এবার এই আয়তন প্রসারণ গুণাঙ্ক, রৈখিক এই প্রসারণ গুণাঙ্ক গুলোর একক কত, একক কি হবে চলো দেখা যাক। এখানে দেখলেই বুঝতে পারবে, তোমরা অলরেডি মাত্রা করেছো, তাহলে এখানে আমরা কি পেলাম, এই উপরেরটা হচ্ছে আয়তন, নিচে এটাও আয়তন, আর এটা হচ্ছে উষ্ণতা। তাহলে আয়তন আয়তন কেটে গেল, তাহলে 1 বাই উষ্ণতা। তাহলে একক কি হলো, সিজিএস এ একক হচ্ছে 1 বাই °C আর এসআই একক হচ্ছে 1 বাই কেলভিন, ঠিক আছে, কত ইজি। এবার এখানে দেখবে বইয়ে কতগুলো
চাপের প্রসারণ গুণাঙ্ক, এগুলো হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালু দিয়ে দিয়েছে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। এগুলো অলরেডি যদি কিছু কারণে দেয়, এক তো দিতে পারে যে এইটা দিয়ে দিল, বললো যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক এটা, এটার মানে কি বলো। তখন তাহলে কি বলতে হবে, 1°C একক দৈর্ঘ্যের একটা পিতলের রড বা তারকে যদি আমরা 1°C উষ্ণতা বাড়াই, তাহলে ওর দৈর্ঘ্যের প্রসারণ কত হবে, এটা এরকম ভাবে বলতে হবে। ঠিক আছে, এই কোশ্চেন দিতে পারে, এগুলো মুখস্থ করার দরকার নেই, কিন্তু এরকম টাইপের কোশ্চেন এগুলো দেবে। ঠিক আছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিতলের সব থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বাকিগুলোর থেকে বেশি। তার মানে তাপ দিলে এইগুলোর মধ্যে যদি সিমিলার তাপের চেঞ্জ হয়, মানে 1°C যদি আমরা জাস্ট চেঞ্জ করি, তাহলে কার সব থেকে বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে, পিতলের। ঠিক আছে, এবার কি এতক্ষণ আমরা কঠিনের দেখলাম, এবার তরল পদার্থের দেখবো। তরল পদার্থে কি সিমিলার ওই আগে যে এক্সাম্পলটা আমি বললাম সেটাতেই বুঝতে পেরেছো যে তরল পদার্থের কিরকম ভাবে দৈর্ঘ্য প্রসারণ হয়। যখনই আমরা বয়েল করছি বা পারদ রয়েছে সেটাকে গরম করছি, তখন টোটাল আয়তনটা চেঞ্জ হচ্ছে, কারণ এর কোনো আকার নেই, তাই দৈর্ঘ্য আর ক্ষেত্র এই দুটো জিনিস আসবে না, শুধু আয়তন প্রসারণ গুণাঙ্ক করলেই এর জন্য হয়ে যাবে। ঠিক আছে, আর 1 মিনিট দাঁড়াও। এবার তরলের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, তরলের ক্ষেত্রে এই যে বললাম যে ওর কোনো আকার নেই, তার মানে অন্য কিছুর একটার মধ্যে রেখে ওটাকে গরম করতে হবে। এবার তাহলে দু ধরনের আমরা জিনিস তরলের ক্ষেত্রে দেখতে পারবো। একটা কি, একটা হচ্ছে যখন আমরা গরম করছি তখন কি, এই যে পাত্রটাতে আমরা রেখেছি, ধরলাম একটা ধাতুর একটা পাত্রে রেখেছি, তাহলে এই পাত্রটাও তো গরম হচ্ছে, তাহলে পাত্রেরও একটা প্রসারণ হবে, সেটাকে তো আমাদের নেগলেক্ট করে দিই কখনো কখনো। যখন আমরা এটা নেগলেক্ট করে দিই, তখন আমরা যদি এই তরলের প্রসারণ মাপি, তখন আমরা ওটাকে বলবো আপাত, ওইখানে লিখেইছি আমি, আপাত প্রসারণ। এবার যদি আমরা এইটাকে মেপে আর সেটাকে সংশোধন করে যদি আমি তরলের প্রসারণ মাপি, তাহলে সেটাকে আমরা বলবো যে রিয়েল প্রসারণ বা কি বলে ওটাকে, প্রকৃত প্রসারণ। ঠিক আছে, প্রকৃত প্রসারণ। তাহলে তরলের দু টাইপের প্রসারণ দেখতে পাওয়া যায়। একটা তো হচ্ছে আপাত প্রসারণ, যখন আমি এই যে যার মধ্যে রেখেছি তার প্রসারণটাকে আমরা ধরছি না, শুধু যা দেখতে পাচ্ছি যে তরল কতটা, এখানে যেরকম তরল এইটুকু ছিল এখন এতটা হয়েছে, এইটুকু এরকম জাস্ট চোখে আমরা যতটা দেখতে পাচ্ছি সেই প্রসারণ যদি দেখি, তাহলে আমরা ওটাকে আপাত প্রসারণ বলবো। কিন্তু যদি আমরা এটাকেও ধরি যে এই পাত্রের কত প্রসারণ হচ্ছে, তাহলে আমরা বলবো সেটা প্রকৃত প্রসারণ। ঠিক আছে, এখানে ওটাই লিখেছি। এবার আপাত প্রসারণ গুণাঙ্ক কি, সেম, যে আপাত যে প্রসারণ হচ্ছে, ধরো একটা θ1 টেম্পারেচারে একটা তরলের আয়তন ছিল V1, এবার আপাত ভাবে যখন ধরো θ2 টেম্পারেচার করেছি, এবার ওর আপাত ভাবে যে আয়তন বেড়েছে সেটা হচ্ছে V2। আপাত আয়তন মানে হচ্ছে, আপাত আয়তন মানে কি, এই পাত্রটার যে আয়তন বেড়েছে সেটাকে আমরা ধরিনি। ঠিক আছে, সেটা না ধরে, মানে সেটাকে আমরা বাদ দিইনি, সেটাকে না ধরে এইটা হচ্ছে আয়তন, সেই আপাত আয়তন এটা হলে তাহলে প্রসারণ গুণাঙ্ক কত হবে। সিমিলার যা কঠিনের জন্য করেছি, স্টেপ গুলো সেম, শুধু এখানে আপাত কথাটা থাকবে। তাহলে কি θ2 মাইনাস θ1 টেম্পারেচারে চেঞ্জ কত হয়েছে, আপাত চেঞ্জ কত হয়েছে এত, তাহলে 1°C কত হবে, আর একক আয়তনে কত হবে। জাস্ট ওটা দিয়ে ভাগ করে দিলাম, এটাই হবে হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। কি দিয়ে লেখা হয়, আয়তন, এটা হচ্ছে কিসের প্রসারণ হচ্ছে, আয়তনের, তাহলে গামা দিয়েই লিখবো। এবার আপাত হচ্ছে, বা ইংলিশে এটাকে কি বলা হয়, অ্যাপারেন্ট, তাই জন্য এ, গামা সাফিক্সে এ, অ্যাপারেন্ট। ঠিক আছে,
এবার এখানে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের জন্য কি করব, সেম জিনিস, কিন্তু এখানে কি ধরে নেব হচ্ছে θ1 এ ছিল v1, θ2 তে রিয়েল যেটা চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমরা কি লিখবো, vr। vr অ্যাকচুয়ালি ওর চেঞ্জ হয়েছিল, তাহলে এবার আমাদের কি পাবো, প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা কত পাবো, vr মাইনাস v1 বাই v1, θ2 মাইনাস θ1। এটাকে কি দিয়ে লেখা হয়, সেম আয়তনই চেঞ্জ হচ্ছে তাই গামা দিয়ে লিখবো। প্রকৃত মানে কি ইংলিশে কি লেখা হয়, রিয়েল, তাহলে গামা আর। ঠিক আছে, এটা হবে হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার এই দুটোর মধ্যে কি সম্পর্ক, গামা আর আর গামা এর মধ্যে কি সম্পর্ক, মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু গামা এ মানে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের যে প্রসারণ হচ্ছে সেটা। ঠিক আছে, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। বোঝা গেছে এত দূর অব্দি? সিমিলারলি যেহেতু এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক, এরও তাহলে কি হবে, ইউনিট 1/ডিগ্রি সেলসিয়াস বা 1/কেলভিন। ঠিক আছে, একই জিনিস। এবার লাস্টলি কি, গ্যাসের প্রসারণ। সরি, এখানে আমি ভুল লিখে দিয়েছি, এটা তরল পদার্থে না, গ্যাসের প্রসারণ। ঠিক আছে, এবার গ্যাসের প্রসারণে কি, এইখানে দেখো একটা ইমেজ দিয়েছি, এই ইমেজে তোমরা বুঝতে পারছো যে একটা বোতলের মধ্যে বেলুনকে লাগিয়েছি, এবার কি করছি, গরম করছি ওটাকে, একটা কাচের বোতল বা যেকোনো একটা বোতলে বেলুন লাগিয়ে এবার গরম করছি। এবার এখানে এই বোতলের মধ্যে বা টোটালি সিস্টেমটার মধ্যে যা বায়ু ছিল সেটাই আছে, বাইরে থেকে তো কোনো বায়ু যাচ্ছে না। এবার যখন আমি গরম করছি তখন আমরা কি দেখতে পাই, যে এর মধ্যে থেকে বায়ুগুলো বেলুনে ঢুকছে, দেন বেলুনটাকে বড় করে ফুলিয়ে দিচ্ছে। ঠিক আছে, নিজে নিজেই, বাইরে থেকে কোনো বায়ু কিন্তু যাচ্ছে না, তাহলে মাস কিন্তু সেম রয়েছে। ঠিক আছে, কিন্তু আয়তন বেড়ে যাচ্ছে। এই জিনিসটা কি কেন হলো, গরম করলাম তার ফলে এই যে গ্যাসটা ছিল সেটার আয়তন বেড়ে গেল, তাহলে গ্যাসও হচ্ছে কি আয়তন এরকম ভাবে বাড়তে পারে। ঠিক আছে, কিন্তু এই গ্যাসের যে প্রসারণ হয় সেই গ্যাসের প্রসারণটা শুধু টেম্পারেচারের উপরে না, থিটা তো ছিলই, থিটার জন্য, থিটার চেঞ্জের জন্য ধরো θ1 ছিল সেটাতে v1 হলো, θ2 তে v2 হলো, সেটা তো হলোই, কিন্তু তাছাড়া কি হলো, তাছাড়া হলো হচ্ছে গ্যাসের প্রসারণ হচ্ছে চাপের ওপরেও খুব মানে ইন্ট্রিকেট ভাবে ডিপেন্ড করে। তাহলে গ্যাসের আয়তন কিসের কিসের উপরে ডিপেন্ড করে, চাপের উপরেও ডিপেন্ড করে, মানে পি মানে চাপ, আর হচ্ছে তাপ বা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আর এই দুটো এতই কাছাকাছি যে আলাদা করা খুব ডিফিকাল্ট। তাই জন্য গ্যাসের প্রসারণ যখন আমরা করবো তখন আমরা সবসময় চাপটাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক রেখে নেব, যে চাপের যাতে কোনো পরিবর্তন না হয়। একটু চাপ এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আয়তনেও এদিক ওদিক হয়ে যায়, যেটা তরল পদার্থ বা কঠিন পদার্থের ক্ষেত্রে হয় না। অনেক চাপ দিলে তখনই আয়তন কিন্তু চেঞ্জ হয় কঠিন আর তরলের, কিন্তু গ্যাসের একটুখানি চাপের এদিক ওদিক হয়ে গেলেই অনেক বেশি আয়তন চেঞ্জ হয়ে যায়, তাই জন্য চাপটাকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, চাপটাকে কনস্ট্যান্ট রেখে যদি টেম্পারেচারে চেঞ্জ করি তাহলে আয়তনের যে পরিবর্তন দেখা যায় সেটাকে গ্যাসের প্রসারণ বলা হয়। ঠিক আছে, এবার সেটা কি, এটা একটা সূত্র আছে যে চাপকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার চেঞ্জ করলে আয়তনের চেঞ্জ, সেটাকে কার সূত্র বলবো, চার্লসের সূত্র। আর সেটা কি হয়, ভি প্রপোর্শনাল টু টি। যদি আর টি, এটা চাপকে তখন আমরা কনস্ট্যান্ট রেখেছি, তাহলে চাপ কনস্ট্যান্ট রাখলে যদি উষ্ণতা আমরা বাড়াই আয়তন আমাদের বাড়বে। ঠিক আছে, এটাই হচ্ছে চার্লসের সূত্র। এবার ধরো কোনো কিছু, একটা গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিল। ঠিক আছে,
তার আয়তন ছিল হচ্ছে V1। তারপরে এবার ওকে আমি থিটা ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে আসলাম, তাহলে এখন ওর আয়তন কত? V থিটা। তাহলে ওর চেঞ্জটা কি হবে? যে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, এখানে আমি ওখানে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কত হবে? V1 মাইনাস V থিটা বাই V1 ইন্টু থিটা মাইনাস 0। থিটা মাইনাস 0 এটাকে আমরা কি লিখতে পারি? থিটাই লিখতে পারি এটা। তাহলে এটা হবে হচ্ছে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাই গামা দিয়ে লিখবো। এবার গ্যাসের প্রসারণ গুণাঙ্ক বাকি তরল আর কঠিনের ক্ষেত্রে কি? সব যেকোনো তরল বা কঠিনের জন্য আলাদা আলাদা ভ্যালু হয় প্রসারণ গুণাঙ্কের, তাই তো দেখলাম পিতল, লোহা, তামা এসবের প্রসারণ গুণাঙ্ক আলাদা আলাদা। সেরকম তরলের ক্ষেত্রেও প্রসারণ গুণাঙ্ক জলের যা হবে কি বলে পারদের তাই হবে না, আলাদা আলাদা হবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি, সব গ্যাস যে টাইপের যত গ্যাস পাওয়া যায় সব গ্যাসের জন্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু সেম। সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে গামা, এটা তরল না, এটা গ্যাস হবে। গামা ইকুয়াল টু 1/273 1/k। ঠিক আছে, এটা হচ্ছে ওর ভ্যালু 1/273 273। এটা হচ্ছে সব গ্যাসের একই প্রসারাঙ্ক। ঠিক আছে, সব গ্যাসের সেম প্রসারণ। প্রসারণ এইটুকুই। তাহলে আমরা কি কি পড়লাম? একটা দেখলাম হচ্ছে বিভিন্ন এক্সাম্পল দেখলাম। এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে প্রসারণ গুণাঙ্কের এক্সাম্পল বলো। দ্বিধাতব পাদ তোমাদের জিজ্ঞেস করতে পারে। দেন কঠিনের ক্ষেত্রে যে কি কি টাইপের তোমাদের প্রসারাঙ্ক দেখতে পাওয়া যায়, 3 টাইপের দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে রিলেশন থেকে কোশ্চেন আসতে পারে, বা প্রসারাঙ্ক একটা বলে দিল সেটার মানে কি সেটা জিজ্ঞেস করতে পারে। দেন তরলের বলতে পারে আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি, বা ওটাদের ওই দুটোর মধ্যে ডিফারেন্স টাইপের আসতে পারে। লাস্টলি গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কি, আর তার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সব গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কত, সেটা হবে 1/273 1/Kelvin। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রসারণ শেষ হয়ে গেল। এবার নেক্সট পার্টে আমরা পড়বো হচ্ছে পরিবহন। তাহলে আজকে এর মতো থাকলো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা পড়ে নিও, দেন আমরা তাহলে কোশ্চেন আনসার যখন করবো তখন সুবিধা হবে। চল।